আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব জন ওয়েবস্টারের একটি বিখ্যাত রেভেঞ্জ ট্র্যাজেডি দ্য ডাচেস অব মালফি এই সম্পর্কে। ডাচেস মানে হচ্ছে ডিউকের স্ত্রী, মানে আমাদের দেশে যে জমিদার থাকে এরকম জমিদার টাইপ কিছু একটা। তো এই যে ডাচেস, তার যে ডিউক মানে স্বামী, তার স্বামী মারা যায় তার বিয়ের খুব অল্প দিনের মধ্যেই এবং সে বিধবা হয়ে যায়। তো তার পূর্ণ ইয়াং অবস্থাতেই তার স্বামী মারা যায়, যার ফলে সে একাকিত্ব অনুভব করে এবং তার কাছাকাছি থাকে একজন দেহরক্ষী। সেই দেহরক্ষীর প্রেমে সে পড়ে। সেই দেহরক্ষীর নাম হচ্ছে অ্যান্টোনিও। তো এই ডাচেসের দুজন ভাই থাকে যারা খুবই লোভী এবং তারা চায় না কোনোভাবেই যে তাদের বোন বিয়ে করুক, কারণ বিয়ে করলে তার সন্তান সন্ততি হবে এবং স্টেটের মালিক হবে। এই জিনিসটা তারা চায় না। তারা চায় না নতুন করে কেউ এখানে আসুক উত্তরাধিকার সূত্রে। তো তারা চায় যে তাদের বোন এভাবেই থাকুক। ডাচেস নিজেও জানে এবং এই ভয়ে সে কখনোই তার যে প্রিয় অ্যান্টোনিওকে সে কখনোই তার ভালোবাসার কথা প্রকাশ করেনি এবং অ্যান্টোনিও কিন্তু তাকে মনে মনে পছন্দ করে, কিন্তু অ্যান্টোনিও এই কথা তাকে কখনো জানায়নি। তো একদিন খুব মানে আস্তে আস্তে অনেক চেষ্টার পর তারা দুজনের ভালোবাসার কথা কনফেস করে এবং যখন তারা তাদের ভালোবাসার কথা কনফেস করে তারপর তারা গোপনে বিয়ে করে নেয়। তাদের যেই দুই ভাই, সেই দুই ভাই তাদের বোনকে অবিবাহিত রাখার জন্য, মানে পুনরায় বিয়ে থেকে দূরে রাখার জন্য একজন স্পাই নিয়োগ করে। সেই স্পাইয়ের নাম থাকে বোসোলা। আর এই বোসোলাই হচ্ছে এই পুরো নাটকের মধ্যে একমাত্র এবং প্রধান খল চরিত্র। এই বোসোলা তার পেছনে সবসময় লেগেই থাকে, ডাচেসের পেছনে। তো ডাচেস প্রেগনেন্ট হয়ে পড়ে অ্যান্টোনিওর দ্বারা, যেহেতু তাদের বিয়ে হয়েছে প্রায় 9 মাস পর ডাচেস প্রেগনেন্ট হয়ে পড়ে এবং সেই যে বোসোলা ছিল, বোসোলা এমন একটা ফল এনে তাকে খাওয়ায়, যে ফল খাওয়ালে যে প্রেগনেন্সি যেই ব্যথা, সেই ব্যথা ওঠে এবং সন্তান প্রসবের ব্যথা ওঠে। তো বোসোলা এনে সেই ফল তাকে দিলে সে আসলে না বুঝেই সে খায় সেই ফলটা এবং তার প্রসব বেদনা ওঠে। সে প্রসব বেদনা ওঠার পর সেখানে আর কোনো কিছুই গোপন থাকে না। বোসোলা জেনে যায় যে ডাচেস একটি সন্তানের মা হয়েছেন। তো এই খবর সরাসরি চলে যায় সেই ডাচেসের ভাইদের কাছে। তার এক ভাইয়ের নাম ফার্দিনান্দ এবং আরেক ভাইয়ের নাম কার্ডিনাল। তাদের কাছে খবর পৌঁছে যাবার পর তারা প্রচণ্ড রকম ক্ষিপ্ত হয়। তারা ভাবে যে তাদের বোন দুশ্চরিত্রা এবং সে খারাপ কাজ করে একটি সন্তানের মা হয়ে গিয়েছে। তো তারা তাদের বোনকে তার বোনের উপর রাগ করে তার বোনের সাথে দেখা করতে আসবার সময়, মানে এই সময়ের মধ্যে আরও 2 বছর কেটে যায় এবং তাদের বোন মানে ডাচেস আরও 2 সন্তানের মা হয়ে যায় অ্যান্টোনিওর দ্বারা। এখন মোটমাট তাদের সন্তানের সংখ্যা 3। তো তারা যখন তাদের বোনের কাছে আসে, সেই 2 ভাই আসার পর তারা তাদের বোনকে খুবই খারাপ ভাবতে থাকে এবং চরিত্রহীনা ভাবতে থাকে। তো তাদের বোন তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আসলে সে কোনো খারাপ কাজ করেনি। তখন তার ভাই তাকে বলে বিয়ে করতে, যে তোমার জন্য পাত্র দেখেছি, তুমি বিয়ে করো। তখন সে জানায় যে আমার জন্য পাত্র দেখার দরকার নেই, আমি বিয়ে করব না, আমি অলরেডি বিয়ে করেছি। তো এই কথা শুনে তার বড় ভাইরা আরও ক্ষিপ্ত হয়ে যায়। তো ক্ষিপ্ত হওয়ার পর তারা প্রচণ্ড রকম রেগে যায় ফার্দিনান্দ। তো সে রেগে যাওয়ার পর সে তার বোনের উপর নজরদারি রাখে, কিন্তু তার মনের মধ্যে যে রাগ, সেই রাগ কোনোভাবেই মেটে না। তো যখন রাত হয় শোবার সময়, তখন ঠিক অ্যান্টোনিও তার প্রেমিকা বা তার বউ ডাচেসের কাছে আসে এবং এসে তারা একসাথে সময় কাটায়। আর এমন সময় যে ফার্দিনান্দ কিন্তু তার বোনের উপর নজরদারি রাখে, উকি ঝুঁকি মারতে থাকে। তো সে তার বোনের সাথে কোনো একজন পুরুষকে সে দেখতে পায়। তো দেখতে পাওয়ার পর সে মানে গোপন জায়গা থেকে সামনে চলে আসে এবং বোনের উপর প্রচণ্ড রকম বাকবিতণ্ডা করে এবং রাগান্বিত হয়। বোনকে একটি অস্ত্র দিয়ে, মানে ছুরি দিয়ে সে বলে যে তুমি আত্মহত্যা করো। তখন তার বোন তাকে বোঝায় যে দেখেন ভাই, আমি আত্মহত্যা কেন করব, আমি তো কোনো খারাপ কাজ করিনি, আমি বিয়ে করেছি। তখন সে বলার চেষ্টা করে যে তুমি সম্প্রতি বিধবা হয়েছো, তুমি এত তাড়াতাড়ি আবার আরেকজনকে স্বামী হিসেবে নিয়ে নিলে, এটা কেমন কথা। কিন্তু এখন ফার্দিনান্দের মনে প্রথম কথা হচ্ছে যে কে তার স্বামী। বিয়ে তো হয়েছে, কিন্তু স্বামীর পরিচয়টা জানা খুবই জরুরি। ফার্দিনান্দ খুব রাগান্বিত হয়ে তার বোনকে আর কখনোই তার বোনের মুখ দেখতে চায় না বলে ফার্দিনান্দ চলে যায়। কিন্তু যেই স্পাই
বসোলা, সেই বসোলা কিন্তু তার পেছনে লেগেই থাকে। তো তারা যখন এসেছিল তার ভাইরা, তখন তার যে স্টেট বা এতদিন যে রাজ্য চললো সেরকম একটা হিসাব কিতাব নিয়ে বসার পর অ্যান্টোনিও যেহেতু রাজ্যের একটা দায়িত্বে থাকে, মানে সে তো তার ওয়াইফের একজন দেহরক্ষীও বটে, মানে অন্য সবাই জানে যে অ্যান্টোনিও হচ্ছে তার একজন দেহরক্ষী এবং তার রাজকার্য পরিচালনা করার মতো একজন কর্মচারী। তো অ্যান্টোনিওর উপর একটা দোষ চাপানো হয়, বেশি খরচের এবং অপচয়ের, এই টাইপের একটা দোষ চাপিয়ে অ্যান্টোনিওকে দোষারোপ করা হয়। তো দোষারোপ করার পর তার যে স্ত্রী ডাচেস, সেই বসোলার সামনে, মানে সেই স্পাইয়ের সামনে তাকে ডেকে এনে মানে এক ধরনের অভিনয় করে যে হ্যাঁ, আপনি এত টাকা খরচ করেছেন বা আপনি হিসাব মিলাতে পারছেন না, আপনার রাজকার্য ঠিকমতো হচ্ছে না, আপনি এখান থেকে চলে যান, আপনি অ্যানকোনা নামক একটা জায়গা আছে, আপনি সেখানে চলে যান। তো এমন সময় সেই স্পাইয়ের মনে আসলে একটু সন্দেহ ঢোকে যে সে তো অ্যান্টোনিওকে চলে যাবার কথা বলার মতো মেয়ে না, সে কেন অ্যান্টোনিওকে চলে যেতে বলবে। তো তখন সে একটু ছল চাতুরি করে। তো অ্যান্টোনিও কিন্তু সত্যি সত্যি অ্যানকোনাতে চলে যায় এবং সে একটু রাগান্বিতই হয় মোটামুটি। তো যে স্পাই আছে সেই স্পাই সেই মেয়েকে মানে ডাচেসকে বোঝানোর চেষ্টা করে যে না, অ্যান্টোনিও তো অনেক ভালো, অনেক ব্যক্তিত্ব সম্পন্ন এবং তার মতো লোক, সৎ লোক আসলে কখনোই হয় না, তাকে যে কোনো নারী তাকে বিয়ে করতে চাইবে, সে অত্যন্ত আকর্ষণীয়, এরকমভাবে প্রশংসা করতে থাকে। প্রশংসা করতে করতে একটা পর্যায়ে কিন্তু তার ফাঁদে ডাচেস পা দেয়। ডাচেস তার কাছে কনফেস করে, স্বীকার করে ফেলে যে আসলেই সে অ্যান্টোনিওকে বিয়ে করে ফেলেছে, ইতোমধ্যে অ্যান্টোনিওই তার স্বামী। স্পাই আর কোনো মুহূর্ত দেরি না করে সরাসরি এই খবর পৌঁছে দেয় তার ভাইয়ের কাছে। তো তার ভাইয়ের কাছে যখন এই খবর পৌঁছে যায়, এখন তার ভাইয়ের একমাত্র চাওয়া হচ্ছে অ্যান্টোনিওর মৃত্যু, অ্যান্টোনিওকে সে মারতে চায়। তো কোনো একভাবে তার যে আরেক ভাই আছে কার্ডিনাল, সেই কার্ডিনালের সাথে অ্যানকোনাতে যখন ডাচেস সেই অ্যান্টোনিওর সাথে দেখা করতে যায়, তখন তার ভাইয়ের সাথেও তাদের দেখা হয়ে যায়। তো সেই ভাইয়ের সাথে সামনাসামনি হওয়ার সাথে সাথেই সেই ভাই তার কাছ থেকে, মানে অ্যান্টোনিওর কাছ থেকে তাদের যে বিয়ের রিং, সেই রিং কেড়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন কিন্তু সে বুঝতে পারে, ডাচেস বুঝতে পারে যে এখন কিন্তু অবস্থা খুবই খারাপ হবে, তার কারণ তার বড় ভাই যে ফার্দিনান্দ, সে অনেক বড় কোনো একটা স্টেপ নেবে, এটা সে বুঝতে পারে। তো এই খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন তার বড় ভাই ফার্দিনান্দ লোক মারফত তাদেরকে গ্রেপ্তার করতে পাঠায়। তো গ্রেপ্তার করতে পাঠানোর পর সে চায় অ্যান্টোনিওকে সে মেরে ফেলবে। তো অ্যান্টোনিও সেখানে গ্রেপ্তার হয়ে তার ভাই ফার্দিনান্দের কাছে যেতে সে অস্বীকৃতি জানায় এবং ডাচেস তখন তাকে বলে যে তুমি বড় ছেলেকে নিয়ে তুমি মিলানে পালিয়ে যাও। তো বড় ছেলেকে নিয়ে অ্যান্টোনিও মিলানে পালিয়ে যায় এবং ডাচেসকে বন্দি করে, তার যে অপর দুই সন্তান আছে সেই দুই সন্তান সহ বন্দি করে নিয়ে যাওয়া হয়। তো বন্দি করে নিয়ে যাওয়ার পর সেখানে তার ভাই যে ফার্দিনান্দ এবং কার্ডিনাল, তারা তার উপর প্রচণ্ড রকম নির্যাতন করে। সেই নির্যাতনের বর্ণনা খুবই ভয়াবহ। তাকে যে কক্ষে রাখা হয় বন্দি করে, তার সন্তানদেরকে অন্য জায়গায় রাখা হয়, তার সামনে রাখা হয় না। তার একজন কাজের লোক থাকে, সেই কাজের লোককেও তার সাথেই বন্দি করে নিয়ে আসা হয়। তো সেই কাজের লোক যার নাম থাকে ক্যারিওলা, সেই কাজের মেয়ে, তাকেও তার সাথে বন্দি করে নিয়ে আসা হয় এবং সেখানে প্রচণ্ড রকম অত্যাচার করা হয় তার উপর, মানে দুই ভাইয়ের অত্যাচার। সেখানে তো সেই স্পাই থাকেই, বসোলা, সে সবসময় থাকে, সে প্রচণ্ড রকম অত্যাচার করে এবং অত্যাচার করতে আরও বেশি তাদেরকে উস্কে দেয়। তাকে মানসিকভাবেও অনেক অত্যাচার করা হয়। তার যে দুই সন্তান আছে, সেই দুই সন্তানের মতো অনুরূপ আকৃতি মোমের পুতুল বানিয়ে তাদেরকে মৃতদেহ বুঝিয়ে সেই মেয়ের কাছে, মানে ডাচেসের কাছে পাঠানো হয় যে দেখো তোমার দুই সন্তানকে মেরে ফেলা হয়েছে। তারপর একটি ওই আংটি সহ একটি হাত এনে, সেই হাতের যে সেই মোমের হাত এনে তার বোনকে দিয়ে বলে, মানে ডাচেসকে দিয়ে বলে যে এই যে দেখো অ্যান্টোনিওকে মেরে ফেলা হয়েছে, এটা তার হাত। তো এরকম করতে করতে সেই ডাচেসের মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, তার জীবনের আশা ছেড়ে দেয় এবং সে আর বাঁচতেই চায় না, কারণ সে তো এখন জানে যে তার দুই সন্তানকে হত্যা করা হয়েছে, তার স্বামীকে হত্যা করা হয়েছে। তখন সে আর বাঁচতে চায় না, জীবনের প্রতি তার যে মায়া, সেই মায়া আর থাকে না। তো একটা পর্যায়ে জল্লাদ নিয়ে আসা হয় তাকে ফাঁসি দেওয়ার জন্য এবং সে জল্লাদকে, সেই মৃত্যুর আগ মুহূর্তেও সে জল্লাদকে বলে যে রশিটা জোরে টান দিবেন, মানে এই টাইপের, মানে এটা রশিটা আরও জোরে টানো।
তো এরকমভাবে বলে, মানে যে কত সাহসিকতা, মৃত্যুকে যে সে ভয় করছে না, এই বিষয়টা তখন ফুটে ওঠে। তো অবশেষে তাকে ফাঁসি দেওয়া হয়। তো ফাঁসি দিয়ে দেওয়ার পর সেখান থেকে তার ফাঁসি হওয়ার পর তার যে বড় ভাই ফার্দিনান্দ, সে একটু মানসিকভাবে একটু অন্যরকমভাবে ভেঙে পড়ে এবং সে সেখানেই যে সেই স্পাইয়ের উপর একটু দোষ দেওয়ার চেষ্টা করে যে তোর কারণে আজকে আমার বোনকে আমি ফাঁসি দিলাম। তো তখন সেই যে স্পাই সে নিজেও বুঝতে পারে যে এর পরের টার্গেট সে নিজেই মরতে পারে ফার্দিনান্দের হাতে। তো এটা বুঝতে পেরে সে তখন তার পারিশ্রমিক দাবি করে সেখান থেকে, যে সে এত কাজ করলো এতদিন, তার একটা পারিশ্রমিক লাগবে। তো সেখান থেকে ফার্দিনান্দ চলে যায় তার বোনকে আর সেই স্পাইকে, বোসোলাকে সেখানে একা ফেলেই সে সেখান থেকে চলে যায়। তো তার এক মানসিক অবস্থা প্রচণ্ড রকম খারাপ হতে থাকে। তো তখনও কিন্তু যে ডাচেস সে মারা যায়নি, তার প্রাণ তখনও ছিল। তো সেই মুহূর্তে যে স্পাই সে তাকে বলে যে আসলে তোমার স্বামী বেঁচে আছে, সে মারা যায়নি। তো তখন এটা বলে আর লাভ নেই, কিছুক্ষণ পরেই সে মারা যায়। কিন্তু তার মারা যাওয়ার আগ মুহূর্তেও তার জীবন রক্ষা করার জন্য তার সাথের যেই আরেকজন তার কর্মচারী বা তার চাকরানিকে যে নিয়ে আসা হয়েছিল, সেই চাকরানি কিন্তু তাকে বাঁচাতে চায়, কিন্তু সেই চাকরানিকেও নির্মমভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। তো অবশেষে এখানে তারপরে একই সাথে কিন্তু তার সন্তানদেরকেও হত্যা করা হয়। তার যে দুই সন্তান, সেই দুই সন্তানকে হত্যা করা হয়। তো একই সাথে এখানে প্রায় 4টি প্রাণ ঝরে যায়। কয়েকদিন পরের ঘটনা, তার যে বড় ভাই ফার্দিনান্দ, তার মানসিক অবস্থা খারাপ হতে থাকে, সে নিজেকে নেকড়ে ভাবতে থাকে। সে এমন একটা রোগে আক্রান্ত হয় যে রোগে মানুষ নিজেকে নিচুতর প্রাণী ভাবতে শুরু করে। তো সে নিজেকে নেকড়ে ভাবতে শুরু করে, তার মানে মানসিক অবস্থা এমন হয়ে যায়, মানে সে একটা পর্যায়ে পাগল হয়ে যায়। তো তার যে আরেক ভাই কার্ডিনাল, সেই কার্ডিনাল থাকে, সেই কার্ডিনাল তখন চায় যে সেই স্পাইকে কোনোভাবে যদি শাস্তি দেওয়া যায়, কিন্তু তার আগে তার প্রধান টার্গেট থাকে অ্যান্টোনিওকে খুন করা। কারণ তার স্বামী, সেই ডাচেসের স্বামী অ্যান্টোনিও তো এখনো বেঁচে আছে, তো সে অ্যান্টোনিওকে খুন করতে চায়। তো এমন সময় সে যে স্পাই ছিল, সে নিজের যে হিংস্র রূপ সে ধারণ করে, সে চেষ্টা করে যে অ্যান্টোনিও যে তার যে ভাই কার্ডিনালকে সে মেরে ফেলবে। তো সে কার্ডিনালকে মারতে যায় ছুরি নিয়ে, রাতের অন্ধকারে কার্ডিনালকে মারতে যাওয়ার পর সে সেখানে ভুল করে সে অ্যান্টোনিওকে মেরে ফেলে। কারণ অ্যান্টোনিও ঠিক সেই মুহূর্তে এসেছিল কার্ডিনালের সাথে, মানে তার যেই ডাচেসের যে দুই ভাই আছে, সেই দুই ভাইয়ের সাথে সে কথা বলে ব্যাপারটা একটু মীমাংসা করা যায় কিনা সেটা চেষ্টার জন্য সে এসেছিল। তো সে ভুলবশত অন্ধকারের মধ্যে কার্ডিনালকে মারতে গিয়ে অ্যান্টোনিওকে মেরে ফেলে। অ্যান্টোনিওকে মেরে ফেলার পর সে যখন অ্যান্টোনিওকে দেখতে পেয়ে সেই স্পাই মানে বোসোলা, সে বলে যে তোমার ওয়াইফকে আর তোমার দুই সন্তানকে এরকমভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো অ্যান্টোনিওর আর বাঁচার কোনো ইচ্ছা থাকে না, সে ওইভাবে কোকাতেই ছুরিকাঘাতের পর সে মারা যায়। তো সে মারা যাওয়ার পর এখন এই বোসোলা উপরে চলে যায় একদম সঠিকভাবে, ঠিক কার্ডিনালের ঘরে গিয়ে সেখানে সে কার্ডিনালকে নির্মমভাবে হত্যা করে। তো সেইখানে যে যুদ্ধের একটা পর্যায়ে, মানে কার্ডিনালও আবার নিজেকে বাঁচানোর জন্য তার উপর আক্রমণ করে। তো সেখানে যুদ্ধের এক পর্যায়ে যেই ভাই পাগল হয়ে গিয়েছিল, সেই ভাইয়ের মোটামুটি একটু স্মৃতি চলে আসে, সে সেখানে যায়, গিয়ে সে চায় বোসোলাকে মেরে ফেলতে, মানে সেই স্পাইকে সে মারতে চায়। তো একই সাথে স্পাই কিন্তু তার আগে কার্ডিনালকে ছুরিকাঘাত করে। কার্ডিনাল তখন প্রায় মৃত অবস্থায়, এবং যখন যে ভাই পাগল ছিল সেই ভাই যখন আবার আসে, তার সাথেও আর একটা দ্বন্দ্ব হয়। তখন ফার্দিনান্দ সেখানে চলে আসে। ফার্দিনান্দ এবং সেই স্পাই বোসোলা একে অপরকে ছুরিকাঘাত করে, এবং ছুরিকাঘাতের পর তারা দুজনও আবার এখানে মারা যায়। তো একটা পর্যায়ে দেখা যায় যে এখানে সবাই শেষ হয়ে গেল, আর কেউ বেঁচে রইল না। তো এই যে একটা রেভেঞ্জ ট্র্যাজেডি, এটা যে আসলে যে তার দুই ভাই তাদের বোনের উপর যে একটা লোভের বশবর্তী হয়ে যে অত্যাচার করলো এবং নিজের বোনকে এভাবে মেরে ফেললো, সেটার রেভেঞ্জ, সেটার প্রতিশোধটা একটা পর্যায়ে কিভাবে হলো। তারা দুই ভাই মিলে যাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, যে স্পাইকে ব্যবহার করেছে, সেই স্পাইয়ের হাতে আবার তাদের দুই ভাইকে মরতে হলো। আবার এই স্পাই এতদিন যাদের অনুগত হয়ে স্পাইয়ের কাজ করেছে এবং খারাপ কাজগুলো করেছে, সেই স্পাইকেও তাদের হাতে মরতে হলো। অবশেষে সবাই মারা গেল, এবং যে দুঃখের ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির শেষ হলো। এবং নাটকের শেষে দেখা যায় যে তাদের যে বড় ছেলে
ছিল ডাচেসের, যে বড় সন্তান ছিল যাকে নিয়ে অ্যান্টোনিও মিলানে পালিয়েছিল, সেই বড় সন্তানকে সামনে আনা হয় এবং দেখা যায় যে তাদের পরবর্তী সমস্ত সম্পত্তির এবং পরবর্তী এই রাজ্যের রাজ দায়িত্ব এই সন্তানের উপর। তো সে হচ্ছে ভবিষ্যতের উত্তরাধিকারী। তো এই ছিল এই নাটকের পুরো কাহিনী। তো যদি ভালো লেগে থাকে এরকম আরও সবগুলো পরবর্তী ইংরেজি লিটারেচারের আরও যা কিছু আছে ব্যাখ্যা করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট দেবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।